সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হলো। যাক, যেটা বলছিলাম, আমরা গত কয়েকদিন ধরে পড়ছি জৈব যৌগ। আমাদের আজকে জৈব যৌগের চতুর্থ ক্লাস। আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ করছিলাম। গতকাল পর্যন্ত আমরা অ্যালিফেটিক যৌগের শ্রেণী বিভাগ করেছি। আমি আশা করি তোমরা অ্যালিফেটিক যৌগের শ্রেণী বিভাগটি ভালোভাবে বুঝেছ। দেখো, আমি আবার একটু পিছনের দিকে ফিরে যাই, তোমাদের মনে করানোর চেষ্টা করি যে প্রস্তুতি অনুসারে জৈব যৌগকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটা প্রাকৃতিক জৈব যৌগ আর একটি ছিল আমাদের সংশ্লেষিত জৈব যৌগ। আমরা এগুলি অবশ্যই জানি যে কোনগুলি কিভাবে হলো। যেমন দেখো, আমরা স্টার্চ, সেলুলোজ, যেগুলিকে আমরা সাধারণত বলেছিলাম প্রাকৃতিক জৈব যৌগ। আর দেখো, এখানে আমাদের আরেকটি ছিল, মনে করো ক্লোরোফর্ম। তারপরে আমাদের ইউরিয়া, যেগুলিকে আমরা বলেছিলাম সংশ্লেষিত জৈব যৌগ। পরবর্তীতে আমরা দেখো আবার জৈব যৌগকে ভাগ করেছি দুই ভাগে। একটা আছে অ্যালিফেটিক আর একটা আছে অ্যারোমেটিক। অ্যালিফেটিককে দেখো আমরা ভাগ করেছিলাম, আমাদের একটি আছে সরল শিকল, একটি ছিল আমার মুক্ত শিকল, আর একটি ছিল বদ্ধ শিকল। দেখো, মুক্ত শিকলকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, সরল শিকল, শাখা শিকল। সরল শিকল, শাখা শিকলকে আমরা আবার ভাগ করেছিলাম সম্পৃক্ত, অসম্পৃক্ত। দেখো, এখানে বলেছিলাম সম্পৃক্ত ছিল পাশাপাশি কার্বনে একক বন্ধন, আর অসম্পৃক্ত ছিল আমাদের পাশাপাশি কার্বনে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন। একক বন্ধন থাকলে তাদেরকে আমরা বলেছিলাম অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে তাদেরকে বলেছিলাম আমি অ্যালকিন। আমাদের তিন বন্ধন থাকলে তাদেরকে আমরা বলেছিলাম অ্যালকাইন। এখন দেখো, অ্যালকেনের একটি সাধারণ সংকেত ছিল CnH2n+2। যদি অ্যালকিন হয় সেখান থেকে আমাদের 2 কম হবে, CnH2n। আবার দেখো, যদি অ্যালকিন হয়, অ্যালকাইন হয়, অ্যালকিন থেকে আরও 2 কম হবে, অর্থাৎ সেটি হবে আমাদের CnH2n-2। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের হাজিরা লক্ষ্য করছি। দেখো, আমি শাওন মোহাম্মদ ছিতিলকে পেয়েছি, নুরুজ্জামানকে পেয়েছি, খাদিজা আক্তার। তোমরা আমি দেখতে পাচ্ছি অন্তত 10 জন উপস্থিত আছো। সকলেই ঝটপট অন্তত আমার পেজে হাজিরা দিয়ে দাও। আমি সকলের হাজিরা দেখতে চাচ্ছি কি আছো, কারণ আমাদের এটাও প্রয়োজন হয়। ক্লাস শেষে স্যারই হয়তো আমার কাছে ফোন করবেন যে কতজন আজকের ক্লাসে হাজির আছে। আর হাজিরা দেখেই তো আমি আগামী ক্লাস করব তোমাদের যত ভালো লাগবে আমি সেইভাবেই ক্লাসে ঢুকবো। দেখো, তাহলে এখন দেখো, আমরা বদ্ধ শিকল যৌগকে ভাগ করেছিলাম কিন্তু দুই ভাগে। আবার একটি আছে কার্বোসাইক্লিক আর একটি আছে আমাদের হেটারোসাইক্লিক। হ্যাঁ, আমি তুলিকে দেখতে পাচ্ছি, তুলি উপস্থিত আছে। দেখো, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক, এটাকে আমরা আবার ভাগ করেছি। যাক, আমরা এইগুলি থেকে দেখো, এখানে আমরা পরবর্তী আমাদের আজকে দেখার কথা ছিল শ্রেণী বিভাগের অ্যারোমেটিক যৌগ। তার আগে আরেকটু বলি, আমার ক্লাসের পরে আজকে সকাল 10টা থেকে তোমাদের ফিজিক্স ক্লাস হবে বিষ্ণু স্যারের। তোমরা অবশ্যই বিষ্ণু স্যারের ফিজিক্স ক্লাসে উপস্থিত থাকবে, এই আশা করি আমি। হ্যাঁ, রিফাত হাসান, ইমামুল হোসেন, কামাল হোসেন পাঠান, স্বর্ণা। দেখ স্বর্ণা, ধন্যবাদ তোমাকে। মনে হয় আজকেই দেখলাম আমি। আশা করি আজকে থেকে উপস্থিত থাকবে। বিষ্ণু স্যারের ক্লাস কিন্তু 10টায়। দেখো, এখন আমরা দেখব অ্যারোমেটিক যৌগ। এখন দেখো, অ্যারোমেটিক যৌগ কাকে বলে। অ্যারোমেটিক যৌগ কাকে বলে? অ্যারোমা একটা শব্দ,
দেখো এটি আছে আমার গ্রিক শব্দ, এই যে আমার দেখো এখানে নীল কালারে লেখা আছে অ্যারোমা, অর্থাৎ গ্রিক শব্দ। আর লিখনকে দেখছি, লিখন তোমার বাকি বন্ধুদের নিয়ে চলে আসো। দেখো গ্রিক, এই গ্রিক শব্দ অ্যারোমা, অর্থাৎ দেখো অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধ। এই সুগন্ধ থেকে অ্যারোমেটিক শব্দটি গৃহীত হয়েছে, অর্থাৎ অ্যারোমা শব্দ থেকে আমার আসে অ্যারোমেটিক। পূর্বে দেখো উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত সুগন্ধি যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হতো। উদ্ভিদ ও প্রাণীর থেকে প্রাপ্ত সুগন্ধি যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হতো। আধুনিক গবেষণার ফলে দেখা গেছে সকল অ্যারোমেটিক যৌগ বেনজিনের সমগোত্র মানে আমরা জাত ধরে নিই, যেখানে জাতক লেখা, আসলে আমাদের সঠিক কথাটি জাতক, আমরা সাধারণত বলি জাত। এখন দেখো এখানে বলা হচ্ছে যে বেনজিন ও বেনজিনের সমগোত্র বা জাতক বেনজিনের ন্যায় ধর্ম বিশিষ্ট চক্রাকার যৌগ বিদ্যমান থাকবে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হতে গেলে আমরা 9-10 যেটা করেছি, বেনজিন ও বেনজিনের জাতককে অ্যারোমেটিক যৌগ বলে। ইন্ডিয়া থেকে আমার একটা দিদি আছেন, লাবণী দিদি, তিনি আমার ক্লাস লক্ষ্য করছেন। দেখো এখানে আমরা বলছি বেনজিন ও বেনজিনের জাতক এবং বেনজিনের ন্যায় ধর্ম বিশিষ্ট চক্রাকার যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগকে অ্যারিন বা অ্যারোমেটিক্স বলা হয়। দেখো আমাদের এই যে অ্যারোমেটিক যৌগকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। তার আগে দেখো অ্যারোমেটিক যৌগের কয়েকটি উদাহরণ। আমি যে কথাটি বললাম বেনজিন আর বেনজিনের জাতক, বেনজিন আমরা জানি একটি ষড়ভুজ আকৃতির, ভিতরে 3টি পাইবন্ধন বিদ্যমান। দেখো এখানে আমার এইটি হলো বেনজিন, বেনজিনের এখানে 6টি কার্বন আছে, 3টি দ্বিবন্ধন আছে। তারপর দেখো টলুইন, যেখানে একটা মিথাইল মূলক বিদ্যমান আছে, অর্থাৎ যেখানে মিথাইল মূলক, আমরা এটাকে কিন্তু পার্শ্ব শিকল বলি। দেখো এই যে পার্শ্ব শিকল, অর্থাৎ এইটা কিন্তু আমার 1 নম্বর কার্বন, মানে ওই মিথাইল মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে আমরা 1 নম্বর বলি। আমরা যদি ডান দিক থেকে আসি 1 2 3 4 5 6, আবার দেখো তুমি যদি বলতে পারো বাম দিকেও আসতে পারি। দেখো 1 2 3 4 5 6, এখানে আমরা আরো কয়েকদিন পরে আরো কিছু দেখবো। দেখো এখানে আমি ইমামুল হাসানকে দেখতে পাচ্ছি, আবু হানিফকে পেয়েছি। এখন দেখো এখানে এই যে 1 নম্বর, এখানে 2 নম্বর কার্বন আর এর পাশে 6 নম্বর কার্বন কিন্তু একরকম মনে করি আমরা। যারা পরীক্ষার্থী আছো তারা অবশ্যই মনে করতে পারবে এই 2 আর 6 নম্বর কার্বনকে আমরা বলেছিলাম অর্থ পজিশন। আর এখানে দেখো 3 নম্বর, ঠিক 3 আর 5 একে বলেছিলাম আমরা মেটা পজিশন, আর 4 নম্বরকে বলেছিলাম আমরা প্যারা পজিশন। দেখো পরবর্তীতে আছে ঠিক আমাদের এই মিথাইল মূলকের জায়গায় ওইস, যদি মিথাইল মূলকের জায়গায় ওইস থাকে সেই যৌগটিকে আমরা বলি ফেনল, দেখো পরবর্তীতে আরেকটা আছে অ্যানিলিন, অর্থাৎ দেখো এখানে আমাদের কার্বনের, যেখানে কার্বন সেখানে একটা অ্যামিনো গ্রুপ যুক্ত আছে। পরবর্তী দেখো এই জন্য এটাকে আমরা অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন বলি। তারপর একটা দেখো লেখা আছে বেনজোইক অ্যাসিড, অর্থাৎ সেই পার্শ্ব শিকলের জায়গায় একটা কার্বক্সিলিক মূলক যুক্ত আছে। অর্থাৎ বেনজিনের উপর যখন কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে তাদেরকে আমরা বেনজোইক অ্যাসিড বলি। হ্যাঁ, ভর্তি অনেক লেট হয়ে গেল। এখন দেখো তারপর একটা আছে আমার মিথাইল ফিনাইল কিটোন, অর্থাৎ অ্যারোমেটিক কিটোন বলি আমরা। আমাদের এগুলি আরো পরিষ্কার হবে যখন আমরা কার্যকরীমূলক করবো এরপরেই। দেখো তাহলে এখানে দেখলাম মিথাইল ফিনাইল কিটোন, এটা বেনজিনটাকে আমরা ফিন বলি। যখন বেনজিন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে যায় তখন তাকে আমরা বলি ফিনাইল মূলক, আর এখানে মিথাইল মূলক। তাহলে এখানে দেখো কার্বনিল মূলকের সাথে এক হাতে, কার্বনিল মূলকের যোজনী কিন্তু 2, আমরা সাধারণত বলি দ্বিযোজী কার্বনাইল মূলক।
তাহলে দ্বিযোজী কার্বনিল মূলকের একটা যোজনী মিথাইল মূলক আর একটা যোজনী ফিনাইল মূলক দ্বারা যুক্ত আছে, এই জন্য একে আমরা বলছি মিথাইল ফিনাইল কিটোন। দেখো এই একই জায়গায় আমার একটা ডায়াজোমূলক যুক্ত আছে, ডায়াজোমূলক অর্থাৎ N2Cl। হ্যাঁ শিল্পী, এত লেট কেন? দেখো এখানে N2Cl এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে বেনজিনের সাথে দেখো এটি যুক্ত। তাহলে আমরা এখানে অ্যারোমেটিক যৌগ কিন্তু বলেছিলাম এসএসসিতে যে বেনজিন ও বেনজিনের জাতক, বেনজিন ও বেনজিনের জাতককে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। তাহলে দেখো প্রত্যেকটা চিত্রেই আমরা কিন্তু বেনজিনকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা চিত্রে আমরা বেনজিনকে দেখতে পাচ্ছি। এখন দেখো বেনজিনের 1 নম্বর কার্বনে কখনো CH3, কখনো OH, কখনো NH2, কখনো COOH, কখনো মিথাইল কিটো গ্রুপ, কখনো ডায়াজোনিয়াম গ্রুপ আমার এটি যুক্ত আছে। এই জন্য কিন্তু আমরা বলতে পারছি যে বেনজিন ও বেনজিনের জাতক অর্থাৎ সকল জিনিস কিন্তু আমাদের বেনজিন থেকেই তৈরি। এই জন্য এদেরকে আমরা বলছি অ্যারোমেটিক যৌগ। আমি তোমাদের সাথে সুমায়াকে দেখতে পাচ্ছি না, সুমায়া কি জানে? সুমায়া জানে কিনা আমি বলতে পারছি না। সুমায়াকে কিন্তু আমি আগেও জানিয়েছি, তোমরা পারলে তাকে আগামী ক্লাসে নিয়ে আসবে। আমাদের আগামী দিন 9টায় ক্লাস আছে, আর আজকে 10টাতে বিষ্ণু স্যারের ক্লাস। দেখো এখন তাহলে সেই অ্যারোমেটিক যৌগের প্রকারভেদ, আমরা অ্যারোমেটিক যৌগ কি জেনেছি। এখন অ্যারোমেটিক যৌগ 2 প্রকারের হতে পারে। এই প্রকারটি আমরা কিন্তু অনেক আগেই দেখেছি। যেমন দেখো বদ্ধ শিকল, অ্যারোমেটিক যৌগ কিন্তু আমাদের একটি বদ্ধ শিকল। অ্যারোমেটিক যৌগটাও আমাদের একটি বদ্ধ শিকল যৌগ। কেন? দেখো কারণ এর কোনো মাথা কিন্তু খোলা নেই। এখন দেখো এই যে বদ্ধ শিকল যৌগ, এই বদ্ধ শিকল যৌগে আমি গতদিনও বলেছি, তার আগের দিনও একটু বলেছিলাম যে যদি কোনো চক্রের মধ্যে কার্বন আর হাইড্রোজেন, শুধু চক্রের মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকে, তাহলে তাদেরকে কিন্তু আমরা বলি কার্বোসাইক্লিক, তাদেরকে বলি আমরা কার্বোসাইক্লিক। আর যদি চক্রের মধ্যে কার্বন হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল যুক্ত থাকে, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ফসফরাস, তাহলে তাদেরকে কিন্তু আমরা বলি হেটারো, বিষম চক্রিক, অর্থাৎ সুষম চক্রিক, বিষম চক্রিক। দেখো কার্বোচক্রিক অ্যারোমেটিক বা আমাদের সুষম চক্রিক অ্যারোমেটিক যৌগ, যেটাকে বললাম চক্রের মধ্যে শুধু কার্বন ও হাইড্রোজেন উপস্থিত থাকবে। ঠিক আছে কি? শুধু কার্বন এবং হাইড্রোজেন যুক্ত থাকবে, তাকে আমরা কার্বোচক্রিক অ্যারোমেটিক বা সুষম চক্রিক অ্যারোমেটিক বলবো। দেখো আমরা আরেকটিকে বলছি হেটারো সাইক্লিক বা হেটারো অ্যারোমেটিক, বিষম চক্রিক অ্যারোমেটিক। অর্থাৎ এখানে দেখো সুষম কার্বন আর হাইড্রোজেন থাকলে সুষম চক্রিক বলছি, আর সেই কার্বন ও হাইড্রোজেনের সাথে আবার যদি অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি থাকে, তখন তাকে কিন্তু আমরা বলছি হেটারো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু প্রায় জৈব যৌগের শ্রেণী বিভাগের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শুধু আমাদের আর 2টি সংজ্ঞা বাকি, যে 2টি আমার বলা শেষ। দেখো কার্বোচক্রিক বা অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ কার্বোচক্রিক অ্যারোমেটিক যৌগ বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। দেখো যে সকল অ্যারোমেটিক যৌগের চক্র বা বলয় শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা তৈরি, যে সকল অ্যারোমেটিক যৌগের চক্র বা বলয়টি শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা তৈরি বা বলয়ে কার্বনের সঙ্গে অন্য কোনো ভিন্ন মৌলের পরমাণু যুক্ত থাকে না, কার্বনের সঙ্গে অন্য কোনো ভিন্ন মৌলের পরমাণু যুক্ত থাকে না, তাদেরকে কার্বোচক্রিক বা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলে। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করব। দেখো আমাদের প্রথমটির নাম তোমাদের বলার কথা বেনজিন, দ্বিতীয়টির নাম দেখো আমার এখানে আছে ন্যাপথলিন। ন্যাপথলিন হয়তো চেনো তোমরা, ন্যাপথলিন দেখতে কিন্তু আসলেই বেনজিনের মতো সরবুজ মতো দেখা যায়। ন্যাপথলিনের ব্যবহারটা তোমাদের জানার কথা। আমরা দেখো কোথাও ওই যে তেলাপোকা আরশোলার কথা বলি আমরা,
বা কোথাও অন্য ছোট ছোট পোকা আসলে সেখানে যদি আমরা ন্যাপথলিন রাখি তাহলে সেইগুলো কিন্তু আমাদের দূর হয়ে যায়। আরও দেখো, বর্ষাকালে কাপড়ে অনেক গন্ধ দেখা যায়, এই গন্ধটাকে দূর করতে সাধারণত আমরা কাপড়ের মধ্যে ন্যাপথলিন ব্যবহার করি। যাক, দেখো পরেরটা আছে আমাদের টলুইন। প্রথমটা ছিল বেনজিন, দ্বিতীয়টা ন্যাপথলিন, তৃতীয়টা আমাদের টলুইন। এখন দেখো, প্রথমটাতে আমার 3টা দ্বিবন্ধন আছে, তৃতীয়টাতেও কিন্তু 3টা দ্বিবন্ধন আছে, পরেরটাতে দেখো এখানে কিন্তু 5টা দ্বিবন্ধন আছে। তো এই 5টি দ্বিবন্ধন, 1টি 2টি 3টি আর এই 2টি 5টি। কারণ কি, এই দুটো একত্রিত যৌগ যেটাকে ন্যাপথলিন বলি। যাক, এইবার দেখো আমাদের হেটারোসাইক্লিক। আমরা হেটারোসাইক্লিক বা বিষমচক্রিক অ্যারোমেটিক যৌগ দেখব। দেখো, যে সকল অ্যারোমেটিক যৌগের চক্রকার কার্বন শিকলে, যে সকল অ্যারোমেটিক যৌগের চক্রকার কার্বন শিকলে, অর্থাৎ চক্রটা বুঝতে মনে হয় তোমাদের আর সমস্যা থাকার কথা না। আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটাকে দেখো একটু একটু করে আজ কিন্তু 3টা দিনে পার করেছি। তা যেহেতু 3টা দিনে পার করেছি, তাহলে জৈব যৌগের শ্রেণী বিভাগ তোমাদের কিন্তু বুঝতে কষ্ট হওয়ার কথা না। যে সকল অ্যারোমেটিক যৌগের চক্রাকার কার্বন শিকলে কার্বন ছাড়া অন্য একটি ভিন্ন মৌলের পরমাণু, তথা দেখো বিষম পরমাণু, যেমন আমাদের কি ছিল, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস ইত্যাদি থাকে, তাদেরকে দেখো এই যে প্রথম যৌগটিতে আমি দেখতে পাচ্ছি আমাদের একটি নাইট্রোজেন পরমাণু আছে, দ্বিতীয় যৌগটিতে আমাদের একটি অক্সিজেন পরমাণু আছে, তৃতীয় যৌগটিতে একটি সালফার পরমাণু আছে, তারপরে যৌগটিতে দেখো একটি নাইট্রোজেন আছে। তাহলে দেখো এই যৌগগুলির নাম কি আছে? একটি আছে, প্রথমটি আছে পিরিডিন, প্রথমটি আছে আমাদের পিরিডিন, দ্বিতীয়টি আছে আমাদের ফিউরান, তৃতীয়টি আছে আমাদের থায়োফিন, এবং দেখো চতুর্থটি আছে পাইরোল। আমাদের যৌগগুলির নাম এবং সংকেত কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো, তাহলে আমরা মনে হয় আমাদের জৈব যৌগ, যে জৈব যৌগের যে একটি শ্রেণী বিভাগ বলেছিলাম, শ্রেণী বিভাগটাকে শেষ করেছি। দেখো, তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি কারোর বুঝতে সমস্যা হয়, দেখতে সমস্যা হয়, তাহলে তোমরা একটু লিখে আমাকে জানিয়ে দাও। আর আমাদের ক্লাসটা অবশ্যই লক্ষ্য করতে থাকো, যদি কেউ আসতে বাকি থাকে তাকে একটু তোমরা নতুন করে জানিয়ে দাও। কারণ আমি দেখো আজকে কিন্তু আমি প্রান্তকে পাচ্ছি না, আমি মনে করেছিলাম রাকিবকে পাবো, পাইনি, খালিদকে পাইনি, আজকে মোহনকে দেখছি না। আসলে দেখো, এই ক্লাসগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত এবং দেখার দরকার, কারণ আজকে তোমরা ক্লাস না নিলে আমি কিন্তু এই ক্লাসে হাজির হব না। আমার রুটিনে আগামী দিনকের ক্লাসটা আছে, আর 8 তারিখে একটা ক্লাস আছে। যদি তোমরা ঠিক মতো ক্লাস না করো, তাহলে তারপরে আমি আর কোনো ক্লাসই নিব না। আমি আমার একটা স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি যে এবারই এসএসসি পাস করলো, তার ডাকনাম আমি জানি স্বপ্নীল বেনাপোলে বাড়ি। আমার সাথে থাকার জন্য আজকে ধন্যবাদ। একটু আগে দেখলাম আমার ক্লাসে 14 জন উপস্থিত আছে, এখন দেখছি 10 জন। তোমাদের ক্লাস ভালো না লাগলে আমাকে জানাও যে আমার ক্লাস তোমাদের ভালো লাগছে না। দেখো, আমি জৈব যৌগের শ্রেণী বিভাগ পরিষ্কার করেছি। আমি আবার একটু বলি যে জৈব যৌগের শ্রেণী বিভাগ আজকে আমরা করলাম অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগকে 2 ভাগে ভাগ করেছি, একটা কার্বোসাইক্লিক বা সুষমচক্রিক অ্যারোমেটিক যৌগ, আর একটি হেটারোসাইক্লিক বা বিষমচক্রিক অ্যারোমেটিক যৌগ। এবার দেখো, আমরা একটা নতুন জিনিস শিখব। যেমন আমি এখন পড়াচ্ছি, এখান থেকে মনে করো আমি বাইরে গিয়ে অন্য একটা কাজে যুক্ত হলাম। অন্য একটা কাজে যুক্ত হওয়া মানে মনে করো আমি একটি গাড়ি চালাতে যাচ্ছি। তাহলে যখন আমি গাড়ি চালাতে যাচ্ছি, স্ট্যান্ডটা আমি ধরেছি, তখন কিন্তু আমাকে দেখে মনেই হতে পারে যে আমি একটা ড্রাইভার। তাহলে স্বাভাবিক অবস্থায় ওই ড্রাইভারকে কিন্তু কেউ তখন স্যার বলার কথা না, কারণ যারা জানে না তারা প্রশ্নই আসে না স্যার বলার। আবার দেখো, এই আমি যখন, হ্যাঁ আমি এখন এই রাকিবকে দেখছি, এখন দেখো, এখন আমি যদি কোথাও মাছ ধরতে যাই, তাহলে মাছ ধরার উপর ভিত্তি করে আমাকে কিন্তু জেলে বলা উচিত। আবার দেখো,
আমি যদি কোনো মাঠে কাজ করতে যাই তাহলে মাঠের কাজের উপর ভিত্তি করে আমাকে কিন্তু কৃষক বলা উচিত। তাহলে আমি মানুষটি কিন্তু একই ছিলাম, আমি যে মানুষটি আমি কিন্তু সেই রবীন ঘোষই ছিলাম। অথচ দেখো এখানে আমি যখন পড়াচ্ছি তখন আমাকে বলা হচ্ছে আমি টিচার, যখন গাড়ি চালাতে গেলাম তখন আমাকে বলা হচ্ছে আমি ড্রাইভার, আমি যখন মাছ ধরতে গেছি তখন আমাকে বলা হচ্ছে আমি জেলে, আবার যখন মাঠে কাজ করতে গেছি তখন আমাকে বলা হচ্ছে আমি কৃষক। তাহলে আমার নামের পাশে কিন্তু একটা জিনিস যোগ করা হচ্ছে, কিসের উপর ভিত্তি করে? আমার কাজের উপর ভিত্তি করে। এই কাজের উপর ভিত্তি করে আমার উপরে এটি প্রকাশ করা হচ্ছে বলেই আমরা সাধারণত কিন্তু এটাকেই বলি আমাদের কার্যকরীমূলক। ঠিক দেখো জৈব যৌগ কোনটা কোন যৌগ, দেখো একই বেনজিন আমরা দেখলাম, কখনো বেনজিনের উপরে CH3 দিয়ে তাকে আমরা দেখলাম টলুইন, কখনো বেনজিনের উপরে একটি ওইচ দিয়ে তাকে দেখলাম আমরা ফেনল, আবার কখনো বেনজিনের উপরে কার্বক্সিলিক মূলক দিয়ে তাকে বললাম আমরা বেনজোইক অ্যাসিড। ঠিক দেখো আমার নামের পাশে যেমন বিভিন্ন কাজ যোগ দিয়ে আমার নামকরণ করলে ঠিক এদেরও কিন্তু আমরা সেইভাবেই করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পড়তে যাচ্ছি কার্যকরীমূলক, জৈব যৌগের কার্যকরীমূলক। দেখো আমার পরের স্লাইডে আমাদের বিষয়বস্তু সেলস কার্যকরীমূলক, যার ইংরেজি শব্দটা ছিল ফাংশনাল গ্রুপ। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমটা আছে দেখো CH3 CH2OH, আমরা এই পরবর্তীতে নামকরণ করলে পুরোটাই শিখে নিব। দেখো CH3 CH2OH, এখানে একে বলছে আমরা ইথানল। দেখো OH আছে, পরেরটাও কিন্তু CH3 CH2, দুটো কার্বন আছে, তার সাথে NH2 যুক্ত আছে। পার্থক্য দেখো OH আর NH2। OH এর জন্য এটা হলো ইথানল আর NH2 এর জন্য এটা হলো ইথাইল অ্যামিন। দেখো কি মজার জিনিস। পরবর্তীতে তিনটা কার্বন আছে, OH আছে, কিন্তু সে প্রোপানল, মানে একটা কার্বন বেশি হয়, ওর থেকে বড় ভাই হলো একটা। তাহলে এই দুটো কিন্তু সেই নলই আছে। দেখো তাহলে এই দুটো দেখো একই গ্রুপ, এখানে কিন্তু এরা একই গ্রুপ আছে। দেখো NH2 তাহলে ওর থেকে আর একটু বড় এইটা। তাহলে দেখো পরেরটা আছে আমার চারটা কার্বন, এই যে চারটি কার্বনের পরে কিন্তু OH যুক্ত আছে, তার মানে সেও কিন্তু নল। এখানে কিন্তু ন্যাল বলা যাবে না, আমাদের ন্যাল কিন্তু আলাদা আছে, আমাদের কিন্তু ন্যালটি আলাদা আছে। তাহলে দেখো এখানে এই যে OH, এই OH এর উপরে ভিত্তি করে আমরা বলছি ইথানল, আর NH2 এর উপরে ভিত্তি করে তাকে বলছি আমরা অ্যালকোহল। এই NH2 এর উপরে ভিত্তি করে আমরা বলছি অ্যামিন, OH এর উপর ভিত্তি করে আমরা বলছি নল, আর NH2 এর উপর ভিত্তি করে আমরা বলছি অ্যামিন। দেখো এটা হলো অ্যালকোহল, এটা অ্যামিন। এটাকে অ্যালিফেটিক অ্যালকোহল বলবো, এটাকে অ্যারোমেটিক অ্যালকোহল বলবো। এদের একটি সাধারণ সংকেত আছে। দেখো অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n প্লাস 1 OH। এখানে একটি 1 হওয়ার কথা, 1টা চলে গেছে। CnH2n প্লাস 1 তারপরে OH, ঠিক CnH2n প্লাস 1 NH2। দেখো তাহলে এখানে আমার অ্যালকোহল, এটা অ্যালিফেটিক অ্যামিন, তাহলে এখানে একটি 1 হবে, কিন্তু এখানে 1টি চলে গেছে। দেখো এখানে CnH2n প্লাস 1 OH, CnH2n প্লাস 1 NH2। তাহলে আমার অ্যালকোহলের কার্যকারীমূলক কিন্তু OH আর অ্যামিনের কার্যকারীমূলক হলো কিন্তু NH2। তাহলে আমাদের আসা যাক যে আমাদের কার্যকরীমূলক অর্থাৎ ফাংশনাল গ্রুপের সংজ্ঞাটি আমরা কিভাবে দিব। দেখো সকল জৈব যৌগের অনুস্থিত কিছু মূলক থাকবে, সকল জৈব যৌগের সাথে কিছু মূলক থাকবে, কিছু পরমাণু থাকতে পারে, কিছু আয়ন থাকতে পারে। আমরা কি কি বললাম? পরমাণু, মূলক বা আয়ন, যেটার উপরে ভিত্তি করে তার নামকরণ করা হয়। সকল জৈব যৌগে থাকতে হবে এটা। দেখো ওই যে আমি বললাম না যে আমি মাছ মারতে গেলে তোমরা আমাকে জেলে বলছো, স্যার বলছো না। আমি এখন পড়াচ্ছি বলে তোমরা আমাকে বলছো স্যার। আমি যদি তোমাদের গাড়ি চালাতে নিয়ে যাই, আমি গাড়ি চালাচ্ছি, তোমরা পিছনে বসে আছো, বলছো এই ড্রাইভার গাড়িটা একটু ভালো করে চালাও। আমি
তোমাদের একটা জমিতে কাজ করতে গেলাম, তখন তোমরা আমাকে বলছো, এই কৃষক কি চাষ করছো এখানে? তাহলে দেখো, এই যে আমার সাথে যে কাজটা যুক্ত, সেই কাজটার উপরে নির্ভর করে কিন্তু তোমরা আমাকে ডাকছো। তাহলে দেখো, এইখানে আমরা বলছি কি, সকল জৈব যৌগের অনুষ্ঠিত মানে অণুতে উপস্থিত যে মূলক, পরমাণু বা আয়ন, ওই যৌগের বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নির্ভর করে ওই পরমাণুর উপরে বা ওই মূলকের উপরে বা ওই আয়নের উপরে, তাকে ওই যৌগের কার্যকরী মূলক বলে। তাহলে জৈব যৌগের অনুষ্ঠিত যে মূলক, যে পরমাণু বা যে আয়নের উপর ওই যৌগের বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নির্ভর করে, তাকে ওই যৌগের কার্যকরী মূলক বলে। আমরা কয়েকটি কার্যকরী মূলকের নাম ও সংকেত দেখব। দেখো, আমরা বলেছিলাম অ্যালকোহলের কার্যকরী মূলক আছে OH। এখন দেখো, এই অ্যালকোহল কিন্তু আবার 3 প্রকারে ভাগ করা যায়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টারশিয়ারি। অর্থাৎ যাকে আমরা প্রাইমারি বলি সেই অ্যালকোহল কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি হলে 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি হলে 3 ডিগ্রি অ্যালকোহল। আরও দেখো, প্রাইমারিকে আমরা প্রাথমিক বলি, আমরা সেকেন্ডারিকে মাধ্যমিক বলি, এবং টারশিয়ারিকে আমরা আন্তিক বলি। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, দেখ আমাদের ক্লাসে কিন্তু বিষ্ণু স্যার আছে, বিষ্ণু স্যারকে অবশ্যই ধন্যবাদ। দেখো, তোমরা বিষ্ণু স্যারের ক্লাসে থাকবে, স্যার কিন্তু অবশ্যই খেয়াল করছে তোমরা আমার ক্লাসে কে কে আসো। স্যার কিন্তু অবশ্যই চাইবে তোমরা সকলেই স্যারের ক্লাসে উপস্থিত থাকবে। এখন দেখো, আমরা প্রাইমারি অ্যালকোহল, দেখো OH-টা যে কার্বনের সাথে যুক্ত আছে, আমাদের প্রাইমারি অ্যালকোহলের OH যে কার্বনের সাথে যুক্ত আছে, দেখো সেই কার্বনে 2টি হাইড্রোজেন যদি থাকে, অর্থাৎ তার যদি একটি হাত মুক্ত থাকে বা একটি হাতে মিথাইল মূলক থাকে, তাহলে তাকে আমরা প্রাইমারি অ্যালকোহল বলবো। আমরা বলছি কি, দেখো যে আমাদের OH অ্যালকোহলের কার্যকারী মূলক ছিল OH। OH-টা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনে যদি আমাদের 2টি হাইড্রোজেন উপস্থিত থাকে, তাকে আমরা বলবো প্রাইমারি বা 1 ডিগ্রি বা প্রাথমিক। দেখো, যদি আমার ওই OH এর যে কার্বনের সাথে যুক্ত আছে, সেখানে একটি মাত্র হাইড্রোজেন যুক্ত থাকে আর 2টি হাত কিন্তু দেখো খোলা আছে, এবার এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক হতে পারত। তাহলে এখানে যদি সেরকম হয়, দেখো OH অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে, এখানে যদি আমার একটি হাইড্রোজেন থাকে, তাহলে আমরা সেকেন্ডারি অ্যালকোহল বলছি। আমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশন টেস্টের সময় অবজেক্টিভ হিসাবে, আবার দেখা যাচ্ছে আমাদের যে পাবলিক পরীক্ষা, সেখানেও কিন্তু আমাদের অবজেক্টিভ হিসাবে এই ধরনের আসতে পারে যে কোনটি আমার 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটি আমার 2 ডিগ্রি অ্যালকোহল, এরকম। দেখো, তাহলে এবার আমরা দেখব আমাদের টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহলে একটি জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে যে OH-টা যে কার্বনের সাথে যুক্ত আছে, OH-টা যে কার্বনের সাথে যুক্ত আছে, এইখানে দেখো আমাদের 3টি হাত খালি থাকার কথা, অর্থাৎ এখানে কোনো হাইড্রোজেন উপস্থিত থাকবে না। আমার এখান থেকে একটি হাত মনে হয় চলে গেছে, যাক দেখো 3টি হাত খালি থাকবে। এই 3টি হাতে 3টি মিথাইল মূলক যুক্ত হওয়ার কথা। দেখো, তাহলে টারশিয়ারি অ্যালকোহলের কার্যকারী মূলক, অর্থাৎ OH যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সেই কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না। গতদিন তোমরা সমস্যা হলে আমাকে জানাচ্ছিলে, আজকে কি কোনো সমস্যা নেই? লিখন, অর্থী, শিল্পী, তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আমি আর একজনকে দেখছি, বুলবুল আহমেদ। যাক, দেখো তুমি ক্লাস দেখছো, আমার ভালো লাগবে অবশ্যই। কোনো প্রবলেম হলে একটু আমাকে জানাও, আমি সেই দিকে একটু লক্ষ্য করি। দেখো, তাহলে আমরা এখানে টারশিয়ারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর প্রাইমারি অ্যালকোহল 3টির কার্যকারী মূলককে আমরা দেখতে পাচ্ছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছি OH। তাহলে OH যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সেই কার্বনে যদি 2টা হাইড্রোজেন থাকে, সে হলো প্রাইমারি, একটি হাইড্রোজেন থাকলে সে সেকেন্ডারি, কোনো হাইড্রোজেন না থাকলে সে টারশিয়ারি। তারপরে দেখো অ্যালকেনের কার্যকারী মূলক,
অ্যালকেন আমি কিন্তু বলেছিলাম যে অ্যালকেনে কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না, পাশাপাশি কার্বনে থাকবে একক বন্ধন। দেখো এখানে দুটি কার্বন দিয়েছি আমি, এখানে এখানে সব আমার দেখো আমার সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বনে আমার সিঙ্গেল বন্ড আছে, এই জন্য একে বলছি আমরা অ্যালকেন। তাহলে দেখো আমরা এবার অ্যালকিনের কার্যকারী মূলকটা আমরা দেখে নেব। দেখো পাশাপাশি কার্বনে কিন্তু আমার দ্বিবন্ধন বিদ্যমান আছে। হ্যাঁ, অনেকে লিখেছে যে কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ। দেখো এখন অ্যালকিনের কার্যকারী মূলক আমার পাশাপাশি কার্বনে আছে দ্বিবন্ধন। দেখো তার পরবর্তীতে আমাদের অ্যালকাইন, পাশাপাশি কার্বনে আমাদের আছে তিন বন্ধন। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আরো একটা কথা বলি, দেখো অ্যালকেনের একটি সাধারণ সংকেত ছিল CnH2n+2। অ্যালকিন কিন্তু তার থেকে 2 কম, অর্থাৎ CnH2n। আবার দেখো অ্যালকাইনের ক্ষেত্রে আরো 2 কম হতে পারে, অর্থাৎ CnH2n-2 আমাদের। তাহলে এটি গেল। এখন দেখো আমাদের অ্যামিনের কার্যকারী মূলক ছিল NH2। আমরা কার্যকারী মূলকের প্রথম পেজেই দেখেছিলাম যে অ্যামিনের কার্যকারী মূলক হলো NH2। এই NH2 সাধারণত আমাদের কোনো জৈব যৌগের পাশে যুক্ত থাকলে তাকে আমরা অ্যারোমেটিক অ্যামিন বলবো। একটা কথা দেখো, আমাদের এই ক্লাসটি যাচ্ছে কিন্তু আমাদের কলেজ পেজ থেকে সকলেই দেখছে। এখানে কোনো খারাপ মন্তব্য না করলেই আমি খুশি হব, বা এখানে কোনো ব্যক্তিগত চ্যাট করবে না। আমরা যখন ক্লাসটি করব তখন এখানে কেউ কোনো ব্যক্তিগত চ্যাট করবে না। আমি জানি না কে কি লিখেছে, তবে আমি একটি দেখছি, এটা মনে হয় খুব বেশি ভালো কথা না। যাক, দেখো অ্যামিনের কার্যকারী মূলক আমরা দেখলাম NH2। আমাদের অ্যালকোহলের কার্যকারী মূলকের মতো এখানেও দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আছে। আমাদের এখানে দেখো অ্যামিনের কার্যকারী মূলক NH2, যেটা প্রাইমারি বলছি আমরা। যদি নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের সাথে যদি 2টা হাইড্রোজেন যুক্ত থাকে, নাইট্রোজেনের সাথে 2টি হাইড্রোজেন যুক্ত থাকলে তাকে আমরা বলছি প্রাইমারি। আবার দেখো অ্যামিনের নাইট্রোজেনের সাথে যদি একটি হাইড্রোজেন যুক্ত থাকে, অর্থাৎ 2টা হাত খালি আছে, তাকে বলি আমরা সেকেন্ডারি। অর্থাৎ একটি হাত খালি থাকলে তাকে বলি আমরা প্রাইমারি, 2টি হাত খালি থাকলে তাকে বলি আমরা সেকেন্ডারি। দেখো এইখানে যদি আমাদের 3টা হাত খালি থাকে তাহলে তাকে বলি আমরা টারশিয়ারি। এছাড়াও দেখো আমরা যখন অ্যামিন পড়বো তখন আরো ক্লিয়ার হব। আমাদের কোয়ার্টারনারি একটা অ্যামিন আছে। যাক, এখানে দেখো তাহলে NH2, অর্থাৎ নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন, তাই সেটা প্রাইমারি। একটি হাইড্রোজেন থাকলে সেকেন্ডারি, কোনো হাইড্রোজেন না থাকলে তাকে আমরা বলি টারশিয়ারি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা দেখছি ইথারের কার্যকারী মূলক। ইথারের কার্যকারী মূলক শুধু একটি অক্সিজেন পরমাণু, তার 2টো হাত, 2 পাশে 2টো হাত। মনে করো আমার 2টো হাতে 2টো মিথাইল মূলক যুক্ত আছে, তাহলে 2টা হাতে যখন 2টা মিথাইল মূলক যুক্ত থাকে তখন তাকে কিন্তু আমরা বলছি ডাইমিথাইল ইথার। বা মনে করে একটি হাতে আমার ইথাইল মূলক আর একটা আছে মিথাইল মূলক যুক্ত আছে, তাহলে একে আমরা মিথাইল ইথাইল ইথারও বলি। আবার দেখবে মিথক্স ইথেন, এরকম নামকরণ করব আমরা পরবর্তীতে। নামকরণ দেখার সময় এটি ক্লিয়ার করব। দেখো তার পরবর্তীতে আছে আমাদের এস্টার। এস্টারের কার্যকারী মূলক COOR। এস্টারের কার্যকারী মূলক COOR। তারপর দেখো সায়ানাইডের কার্যকারী মূলক CN। এখানে একটি হাত খালি আছে, নাইট্রোজেন আর কার্বনের মাঝে 3টি বন্ধন বিদ্যমান। দেখো আমাদের আরো 2-1টি এখনো বাকি। অ্যাসিড হ্যালাইড, COX। এখন তো মনে করে অ্যাসিটাইল ক্লোরাইড, তাহলে COCl। যদি অ্যাসিটাইল ব্রোমাইড হয় COBr, এইভাবে লিখবো আমরা। তারপরে দেখো কার্বনিল বা কার্বনাইল, অর্থাৎ দেখো CO, আমরা এখানে দ্বিবন্ধন দিয়ে CO লিখতে পারি। অর্থাৎ এই কার্বনাইল মূলকের যোজনী কিন্তু 2। কার্বনাইল মূলকের যোজনী আমাদের 2টো হাত খালি। তাই এখন যদি 2টা হাতে হাইড্রোজেন থাকে আমরা অ্যালডিহাইড বলতে পারি।
অর্থাৎ দুইটা হাতের যে কোনো একটা হাতে যদি আমার হাইড্রোজেন থাকে তাকে কিন্তু আমরা বলবো অ্যালডিহাইড। দেখো এখানে নিচে আছে অ্যালডিহাইডের কার্যকারী মূলক বন্ড সিএইচও। বন্ড সিএইচও হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী মূলক। আর কিটোনের কার্যকারী মূলক দেখো দুইটা বন্ড দিয়ে আমার এটি লেখা আছে। আর দেখো জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অম্লের কার্যকারী মূলক COOH। COOH জৈব অ্যাসিডের কার্যকারী মূলক। পরবর্তীতে দেখো হ্যালাইডের কার্যকারী মূলক X। হ্যালাইডের কার্যকারী মূলক X। এখন X মানে আমরা নিশ্চয়ই জানি হ্যালোজেনকে প্রকাশ করা হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপর দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড বন্ড CO, বন্ড অক্সিজেন, বন্ড CO, বন্ড আছে ফাঁকা। তারপরে দেখো আমি কিন্তু বারবার বলেছি যে এই পেজটা আমার কলেজের, এখানে ব্যক্তিগত কেউ কোনো কিছু পোস্ট না করলে আমি খুশি হব। আর ব্যক্তিগত কোনো কিছু কেউ পোস্ট করলে কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব আমি। দেখো অ্যাসিড অ্যামাইডের কার্যকারী মূলক CONH2, তার যোজনী কিন্তু ছিল 2 অ্যাসিড অ্যামাইড। যাক প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমাদের লাস্ট একটা কাজ আছে, সমগোত্রীয় শ্রেণী। আজকে মনে করো 10টাতে বিষ্ণু স্যারের ক্লাস আছে। তোমরা বিষ্ণুকেও স্যার বলছো, আমাকেও স্যার বলছো, আমরা দুজনেই কিন্তু স্যার। তোমাদের কাছেও যেমন আমরা নিজেরাও কিন্তু সেই একই রকম, আমাদের সাবজেক্টটা হয়তো চেঞ্জ, কিন্তু দেখো আমাদের কাছে দুজনেরই কাজ আছে কিন্তু তোমাদের পড়ানো। তাহলে আমাদের কার্যকারী মূলকটা কিন্তু পড়ানো। তাহলে এই যে কার্যকারী মূলকটা আমাদের পড়ানো, ঠিক এরকম কিছু যৌগ আছে যাদের কার্যকারী মূলক একই থাকবে। আকারে ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝখানে কিছু পার্থক্য হতে পারে, বয়সের হতে পারে। যেমন দেখো তোমাদের অনেক আর্টসের স্যার আছে যারা আমাদের থেকে সিনিয়র, তারা কি তোমাদের পড়াতে যায় না? আবার আমি আর একটা উদাহরণ দিই, দেখো আজকে যে ছেলেটি প্রথম স্কুলে যাবে তাকে কি তুমি স্টুডেন্ট বাদে অন্য কোনো নামে ধরতে পারবে? আবার দেখা যাচ্ছে আজকে যে ছেলেটি পড়ালেখা শেষ করতে যাচ্ছে তাকেও কি তুমি স্টুডেন্টের বাইরে ধরবে? বা আজকে যে ছেলেটি মাস্টার্স পড়ে, যে অনার্স পড়ে, যে মেডিকেল পড়ে, যে ইঞ্জিনিয়ারিং পড়ে, যে ইন্টার পড়ে, আজকে তোমাদের যে আপুরা ভাইয়ারা পরীক্ষা দিবে তাদেরকেও তোমরা ছাত্র বলছো, ছাত্রী বলছো। আবার যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তারাও ছাত্র ছাত্রী, আবার যারা এসএসসি পাস করলো তারাও ছাত্র ছাত্রী। তাহলে দেখো সবারই কাজ কিন্তু একই জিনিস, আমাদের পড়ালেখা করা। এখন দেখো সবারই কাজ যখন পড়ালেখা করা, পার্থক্য কিন্তু ক্লাসের আর বয়সের। ঠিক এমন কিছু জৈব যৌগ আছে যাদের কার্যকারী মূলক এক থাকবে, কিন্তু পাশাপাশিটাই একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। যেমন দেখো আমরা এই অ্যালকোহল লিখেছিলাম প্রথমে, আমরা যখন কার্যকারী মূলক দেখাচ্ছিলাম, দেখো এখানে এই যে প্রথমটা ইথানল আছে, 2টা কার্বন আছে। দ্বিতীয়টায় দেখো প্রোপানল আছে, এখানে 3টা কার্বন আছে। ঠিক এদিকে দেখো ইথাইলামিন, তারপরে নিচে আছে আমার প্রোপাইলামিন। তাহলে দেখো উপরেরটা নিচেরটার ভিতরে একটা CH2 মূলকের পার্থক্য। এই CH2 মূলককে কিন্তু আমরা বলি মিথিলিন মূলক। CH2 মূলককে আমরা বলি মিথিলিন মূলক, এটাকে আমরা বলি একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে। দেখো আরো একটি দেখি, দেখো এখানে দ্বিতীয়টি থেকে আরো একটি মিথিলিন মূলক বেড়ে গেছে, এখানেও কিন্তু দ্বিতীয়টি থেকে আরো একটি মিথিলিন মূলক বেড়ে গেছে। তাহলে এর পরপর পার্থক্যটা কিন্তু একটি মিথিলিন মূলকের। এখন দেখো আমার এই যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল আছে, এখানে এর কিন্তু একটি সাধারণ সংকেত আছে, এটারও একটি সাধারণ সংকেত আছে। আরো একটি কথা দেখো, এই অ্যালকোহলগুলো কিন্তু একই পদ্ধতিতে তৈরি করা যায়, আর অ্যামিনগুলো এক পদ্ধতিতে তৈরি করা যায়। এখন তুমি যদি বলো যে অ্যালকোহল আর অ্যামিন সবগুলো একই পদ্ধতিতে তৈরি করা যায়, তা কিন্তু না। আমরা দেখছি অ্যালকোহলগুলি এক পদ্ধতিতে তৈরি করা যাবে, আমাদের অ্যামিনগুলো এক পদ্ধতিতে তৈরি করা যাবে। তোমরা বুঝতে পারছো কিনা? আমি পড়াতে চাচ্ছি সমগোত্রীয় শ্রেণী। দেখো আমি প্রথম বলেছিলাম এখানে 2টা কার্বন আছে, পরেরটা 3টা কার্বন আছে, তারপরটা 4টি কার্বন আছে। আমাদের অ্যামিনের ক্ষেত্রেও ঠিক একই আছে। এই 3টিকে আমরা সমগোত্রীয় ধরছি, এই 3টিকে এই 3টির সমগোত্রীয় ধরছি। কখনো কিন্তু বাম পাশের প্রথমটা ডান পাশের প্রথমটা এরা সমগোত্রীয় হবে না।
বাম পাশের প্রথমটা ডান পাশের প্রথমটা এরা সমগোত্রীয় কেন হবে না? কারণ দেখো, এখানে আছে OH কার্যকারীমূলক, এখানে আছে NH2 কার্যকারীমূলক। তাহলে যেহেতু তাদের কার্যকারীমূলক চেঞ্জ আছে, তাই তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণীর বলতে পারবো না। তাহলে দেখো, তবে তাদেরকে আমরা জৈব যৌগ ধরতে পারি, অ্যালকোহল আর অ্যালিফেটিক অ্যামিন। এখন দেখো, এই যে আমরা এখানে দেখো একই ধরনের ভুল এখানে চলে আসছে, সরি আমি দেখো CnH12+1 OH, এখানে কার্যকারীমূলক OH আছে, এখানে NH2 আছে। তাহলে দেখো এদের এইটিকে আমরা এক ধরনের সমগোত্রীয় শ্রেণী বলছি, এইটিকে আমরা এক ধরনের সমগোত্রীয় শ্রেণী বলছি। তাহলে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটি এবার দেখো, একই প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট জৈব যৌগ, যেমন দেখো অ্যালকোহলকে সমগোত্রীয় শ্রেণী বলেছি। একই প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট জৈব যৌগ যাদের পাশাপাশি যৌগের মাঝে মিথিলিনমূলক, আমি যে মিথিলিনমূলক দেখিয়ে আসলাম তোমাদেরকে, যাদের পাশাপাশি যৌগের মধ্যে মিথিলিনমূলকের পার্থক্য থাকে, একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। আকারে ছোট বড় হলেও একই পদ্ধতিতে প্রস্তুত করা হয়। ওই যে ছোট, প্রথমটা 2 কার্বন, তারপরেরটা 3 কার্বন, আমাদের কিন্তু 1 কার্বনেও হতে পারে। একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যে নিচে একটি সাধারণ সংকেত দিয়েছিলাম। আকারে ছোট বড় হলেও একই পদ্ধতিতে প্রস্তুত করা যায় এবং একই প্রকার মৌল দ্বারা, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে দেখো কার্বন হাইড্রোজেন, তার সাথে অক্সিজেন ছিল, আর অ্যামিনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন আর তার সাথে নাইট্রোজেন উপস্থিত ছিল, অক্সিজেন ছিল না। তাহলে অ্যালকোহলে অক্সিজেন আছে আর অ্যামিনে নাইট্রোজেন বিদ্যমান আছে। এদেরকে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলি। তাহলে এইবার দেখো আমাদের সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি ছিল, এখান থেকেও আমাদের অবজেক্টিভ হতে পারে। দেখো, একই প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট হতে হবে, পাশাপাশি যৌগের মাঝে মিথিলিনমূলকের পার্থক্য থাকতে হবে, মিথিলিনমূলকটা দিয়ে পারিনি, পাশাপাশি যৌগে মিথিলিনমূলকের পার্থক্য থাকবে, একই প্রকার মৌল দ্বারা গঠিত হবে। আমরা দেখেছি অ্যালকোহল একই প্রকার মৌল দ্বারা গঠিত, আমাদের অ্যামিন এক ধরনের মৌল দ্বারা গঠিত। পরবর্তী দেখো, আমাদের একটি সাধারণ সংকেত বিশিষ্ট হতে হবে। তারপরে দেখো, আমাদের একটি সাধারণ পদ্ধতিতে তৈরি করা যাবে। আমি আর একবার বলি, একই প্রকার কার্যকারীমূলক বিশিষ্ট হতে হবে, পাশাপাশি যৌগে মিথিলিনমূলকের পার্থক্য থাকতে হবে, একই প্রকার মৌল দ্বারা গঠিত হতে হবে, একটি সাধারণ সংকেত বিশিষ্ট হতে হবে বা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে হবে। আমাদের একটি সাধারণ পদ্ধতিতে সকলকে তৈরি করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে একটু বেশি সময় নিয়ে নিলাম তোমাদের। আসলে দেখো, আমি জৈব যৌগের আগামী দিন শুরু করব নামকরণ। এই নামকরণ শুরু করার জন্যই আমার আজকে এখানে শেষ করতে হচ্ছে, মানে এতটা বেশি করতে হলো। আশা করি তোমরা একটু ভালোভাবে দেখে নিবে এবং ভালোভাবে দেখার চেষ্টাও করবে এবং ভালো থাকবে। পাশাপাশি যে কথা, এর পরবর্তীতেই কিন্তু আমাদের বিষ্ণু স্যারের ক্লাস, যেহেতু বিষ্ণু স্যারের ক্লাস, আমি অবশ্যই চাইবো, দেখো তোমাদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, যা এখন 8 জনে পৌঁছে আছো। এই 8 জনে থাকলে হবে না, 15 জন থেকে চলে আসছো তোমরা 8 জনে। তোমাদের অবশ্যই সেই 15 জনকে হাজির হতে হবে এবং স্যারের ক্লাস অবলোকন করতে হবে, ভালোভাবে দেখতে হবে। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের শুভকামনায় আমি রবীন স্যার আজকের মতো বিদায়।